প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের বিএনজিজি সিসি 3 ক্লাস নেব। যারা সিসি সাবজেক্ট হিসেবে বাংলা নিয়েছ তাদের থার্ড সেমিস্টারে যে সিলেবাস রয়েছে তার মধ্যে দ্বিতীয় মডিউল, যেটা আধুনিক কবিতার অংশ, সেই আধুনিক কবিতার অংশ দুটো ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পুনশ্চ, যেটা রবীন্দ্রনাথের 3টে কবিতা রয়েছে পুনশ্চ কাব্যগ্রন্থে। ছেলেটা সাধারণ নিয়ে বাঁশি, প্রথম পূজা, 4টে কবিতা, এটা একটা। আর এই মডিউলের দ্বিতীয় বিভাগ, যার মধ্যে একালের কবিতার সঞ্চয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণের মধ্যে অন্তর্ভুক্ত, তাতে 4টি কবিতা রয়েছে। সমর সেনের নষ্টনীর, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ, দেশ দেখাচ্ছে অন্ধকার নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। এই 4টে কবিতা পড়তে হবে। আমি তোমাদের এই দ্বিতীয় মডিউলের কবিতা অংশটা পড়াবো আধুনিক কবিতা হিসেবে। আমরা এবার চলে যাব আমাদের সাবজেক্টের ভিতরে, যেখানে আধুনিক কবিতা যে 4জন কবি সমর সেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধে আমরা বলবো। আগে এই আধুনিক কবিতার এই পোর্শনটা বলবার আগে আধুনিক কবিতা সম্বন্ধে একটু আমাদের জেনে নেওয়া উচিত। তার কারণ আধুনিক কবিতা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা না থাকলে এখানে কবিরা যে সকল কথাগুলো বলেছেন, যে সকল কবিতাগুলো বলেছেন, সেইগুলো বুঝতে পারবে না। তার কারণ এখানে ব্যবহৃত শব্দ, এখানে ব্যবহৃত চিত্রপট, এখানে ব্যবহৃত শব্দের সঙ্গে সঙ্গে একটা বাস্তব যে সময়কে ধরা হয়েছে, সেই সময়ের অভিঘাত, সেই সময়ের মানুষের চিন্তা ভাবনার উপর প্রভাব বিস্তার করা কিছু মানসিকতা, সমাজ, রাজনীতি কিভাবে প্রভাব বিস্তার করছে সেগুলো আগে জানতে হবে, এবং কবিতার মধ্যে এগুলো কেন আসছে সেগুলোও জানতে হবে। তার আগে আমাদের জেনে নিতে হবে এটা আসছে কেন। আধুনিক কবিতা মাত্রেই আমাদের জেনে নিতে হবে এই আধুনিক কবিতা আমাদের কাব্যগ্রন্থে বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। কীরকম না, অনেকে মনে করেন আধুনিকতা তখনই এসেছে যখন মানুষের আমাদের বাংলা সাহিত্যে দেববাদ থেকে মানবতাবাদ, দেবতার কথা বলতে বলতে, বিশেষত মঙ্গল কাব্য থেকে দেবতার কথা বলতে বলতে হঠাৎ করে সেই মঙ্গল কাব্যের ভিতরে যখন মানুষেরই কথা বলা হচ্ছে, তখন সেটা আধুনিকতার অংশ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, যেটা সাধারণত অনন্ত মঙ্গলারে আমরা পেয়ে যাই। ব্যাপারটা হচ্ছে এই আধুনিক কবিতা বা আধুনিক শব্দটা, এটাকে আলাদা করে যদি আমি ধরি শুধু আধুনিক শব্দটা, তাহলে এটার মধ্যে একটা দ্বন্দ্ব লুকিয়ে গেছে। কীরকম দ্বন্দ্ব না, প্রত্যেকটা কবি বা প্রত্যেকটা মানুষ তার সময়কাল সম্বন্ধে সচেতন থাকবে, এটা স্বাভাবিক, এবং সেই সময়ে যা যা ঘটবে সেটা পূর্বের ঘটনার থেকে নতুন। এই নতুনটাই তো আধুনিক, প্রতিনিয়ত যেটা ঘটে চলেছে। আবার এই বর্তমানে ঘটে চলা নতুনত্ব যখন আবার এই সময় থেকে অতিক্রান্ত হয়ে অন্য সময় আমরা প্রবেশ করব আগামীতে, তখন এই বর্তমানের আধুনিক নতুনটা তখন সেটা পুরাতন হয়ে যাবে। অর্থাৎ কোথাও এই আধুনিক শব্দটা চলমান হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট আধুনিকতার সংজ্ঞা দিয়ে আমরা বলবো এটাই আধুনিক, এটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তার কারণটা হচ্ছে প্রতিনিয়ত এটা পরিবর্তন হয়, প্রতিনিয়ত মানুষের চিন্তা চেতনার সঙ্গে এই নতুনত্ব চলতেই থাকবে, এটা বন্ধ হবার না। আর এই নতুনত্বটাকে সঞ্চালিত করে তোলে আরও বেশি করে মানুষের জীবনযাপন, মানুষের সমাজ জীবন, মানুষের চিন্তা ভাবনা। সবসময় যে এই নতুনত্বটা নিয়ে আসছে, এটাই আমার দিকে আগামী দিনে আরও নতুন কিছু চিন্তাতে অগ্রগতির দিকে নিয়ে যাবে চিন্তার মাধ্যমে। এটা প্রবাহমান, এটাই আধুনিকতা। যেমন রবীন্দ্রনাথের সময় যখন যে সকল কবিতাগুলো লেখা হয়েছিল, সেটা মঙ্গল কাব্যের সময় লেখা হয়নি। আবার মঙ্গল কাব্যের সময় যেটা লেখা হয়েছিল সেটা চর্যাপদের সময় লেখা হয়নি, আমাদের প্রথম দিক থেকে যদি একবার ধরে ধরে আসি। এবার রবীন্দ্রনাথের সময়কালে যেটা নতুনত্ব ছিল, মানুষকে অনেক বেশি সেই সময়ের নিরিখে গ্রহণ করতে প্রণোদিত করেছিল,
রবীন্দ্র পরবর্তী সময়ে আবার সেটা থেকে সরে আসতে পেরেছিল। আবার রবীন্দ্র পরবর্তী সময়ে অর্থাৎ এই 30-এর দশকের কবিরা তাদের ক্ষেত্রে যেটা নতুনত্ব হিসেবে নিয়ে এসেছিল, 40-এর দশকে সেটা পরিবর্তন হয়ে গেছে। এইভাবে 50-এর দশকে পরিবর্তন হয়েছে, 50-এর পরবর্তী দশকগুলোতে পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্রতিনিয়ত এই পরিবর্তনটা চলতে থাকে। এর মাঝখানে একটা কথা বলে নিই, আধুনিক শব্দটাকে আমরা আমাদের প্রাচ্য সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্যের সঙ্গে বিচার করে যদি পাশ্চাত্য সাহিত্যের রেসটা টেনে আনি, তাহলে একটা অন্য রকমের বৈপরীত্য লক্ষ্য করা যাবে বা অন্য রকমের একটা ওয়ে লক্ষ্য করা যাবে। কীরকম না, আমরা আমাদের বাংলা সাহিত্যে যেটা আধুনিক হিসেবে দেখছি, পাশ্চাত্যে কিন্তু সেই আধুনিকতাটা অন্যরকমভাবে এসেছে। আমাদের এখানে আধুনিকতাটা সাধারণত আমাদের কাব্যে এসেছে রবীন্দ্রনাথকে সামনে রেখে, অর্থাৎ রবীন্দ্রনাথের যে লীলাময় জগৎ, যে একটা মায়াবী জগতের কথা বারবার সত্য, শিব এবং সুন্দরের আরাধনা করতে করতে এগিয়ে চলা মানুষ, সেইটা তার বিরোধিতা করতে গিয়ে আমাদের কাব্যগ্রন্থ মানে বাংলা সাহিত্যে কাব্যগ্রন্থে একটা নতুনত্ব এসছে। কিন্তু পাশ্চাত্যে সেটা আসেনি। পাশ্চাত্যের সমাজ সংস্কৃতির নতুনত্ব, আধুনিকীকরণ, সেটাই সাহিত্যকে প্রণোদিত করেছে নতুন করে চিন্তা করতে। অর্থাৎ দুটোর প্রেক্ষাপটটা আলাদা হয়ে যাচ্ছে। একদিকে সমাজ, শিল্প, কলকারখানা তাদেরকে বাধ্য করছে সাহিত্য বা সংস্কৃতি চর্চার মধ্যে একটা অন্য চিন্তাভাবনা রেস আনতে। আমাদের এক্ষেত্রে একটা শিল্পকে অস্বীকার করে আর একটা নতুন শিল্পের আগমন ঘটানো হচ্ছে, অর্থাৎ রবীন্দ্র সাহিত্যের চিন্তা চেতনাকে সামনে রেখে আরও একটা নতুন সাহিত্যকে আনা হচ্ছে। এটাই আমাদের এখানে আধুনিক বলে প্রথমে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের কবিরা অর্থাৎ 30-এর দশকের কবিরা যখন এই রবীন্দ্র বিরোধিতা করতে গিয়ে নতুন কিছু আনার চেষ্টা করলো, একটু আবেগী মানসিকতা, একটু উচ্ছৃঙ্খল, একটু বাস্তবোচিত, এর দিকে অনেকটা বাস্তবিক, অনেকটা বেশি রোমান্টিকের সাথে বাস্তবোচিত হয় না, কিন্তু তার মধ্যে অনেকটা হিংস্রতা থাকবে, অনেকটা বাস্তবের কঠিনতা থাকবে, মানে কাঠিন্যত্ব থাকবে। এটাই এই 30-এর দশকের কবিদের মধ্যে প্রথম লক্ষ্য করা গিয়েছিল। তো সেটা পরবর্তীকাল আরও চেঞ্জ হয়েছিল। যারা রবীন্দ্রনাথকে অস্বীকার করেছিল তারাই পরবর্তীকালে আবার রবীন্দ্রনাথের ছত্র ছায়াকেই সামনে রেখে সেই নতুনত্বটার সংজ্ঞা নির্ণয় করেছিল। অর্থাৎ তারা ছত্র ছায়া থেকে বেরিয়ে এসে আবার সেই ছত্র ছায়াকে সামনে রেখেই নতুনত্বের প্ল্যাকার্ডটা মেরেছিল নিজেদের গায়ে। আমরা সেই দিকে এখন যাব না। আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে নতুন চিন্তা করতে মানুষ শুরু করলো, এর পেছনেও একটা বাস্তবের একটা অভিঘাত কাজ করেছিল। কীরকম সে অভিঘাতটা আমরা ছোট ছোট কয়েকটা সাল এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটু বলে এগোবো, তাহলে আমরা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনার অভিঘাত যে আসতে পারে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই সব কিছু বলার একটাই উদ্দেশ্য, এই যে আধুনিক কবিতার যে জন্ম হচ্ছে, সেই আধুনিক কবিতার জন্ম লগ্নটাকে আমরা যদি ধরতে পারি বা বিশ্লেষণ করে একটু বুঝতে পারি, তাহলে আমরা কবিদের ব্যবহৃত শব্দচয়ন, চিত্রকল্প এবং কবিতাতে উঠে আসা বিষয়বস্তু এটা কেন হলো সেটা পরিষ্কার করে নিতে পারবো। আর তখন আর এই প্রেক্ষাপটটা মাথার মধ্যে আর সেরকম কোনো ধাক্কা দেবে না যে এটা কেন হলো। তো যাক, ছোটো ছোটো করে বলি, আমাদের যে দেববাদ মানববাদের যে দ্বন্দ্ব, সেটা মোটামুটি আরও বেশি পরিষ্কার হয়ে ওঠে, মানে আরও বেশি মানুষকে সচেতন করে তোলে যখন মানুষ প্রথম বিশ্বযুদ্ধ দেখে 1914। সেটা 4 বছর চলে। সেটা চলে শেষ না হতেই 17ই রুশ বিপ্লব ঘটে যায়, সেটা 21 সাল পর্যন্ত চলে। তারপরেই আমাদের এখানে 20-তে মার্ক্সবাদী পার্টি, মানে আমাদের এখানে কমিউনিস্ট পার্টি চিন্তাভাবনার কাজ করতে শুরু করে, মার্ক্সীয় চিন্তাভাবনা আসতে শুরু করে। তারপরে আস্তে আস্তে আমরা যখন 39-এ ঢুকছি, 1939, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এরপরে একটার পর একটা অভিঘাত, 42-43-এ মন্বন্তর, যুদ্ধ শেষ হচ্ছে, তারপর দাঙ্গা হচ্ছে 46-এ, 47-এ স্বাধীনতা হচ্ছে, দেশ ভাগ হচ্ছে, দুই বাংলার মানুষের মধ্যে বাসস্থানগত পরিবর্তন হয়ে যাচ্ছে, সামাজিক পরিকাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক টালমাটার পরিবেশ শুরু হচ্ছে। এই যে এতগুলো প্রেক্ষাপট, এই সময়, মানে এগুলো সময়ে এসেছে। কারণ প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে যখন মানুষ দেখে,
তখন সেই সময় মানুষের চিন্তাভাবনার মধ্যে হঠাৎ করে একটা উদ্ভব ঘটে, মানুষের জীবনযাত্রার যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটে যেতে পারে, অর্থনৈতিক দুরবস্থা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, রাজনৈতিক ঘটনা মানুষকে যে কোনো মুহূর্তে অসহায় করে দিতে পারে। এইগুলো যাবে কোথায়? এইগুলো তখন তার সত্য শিব সুন্দরের আরাধনা করে এড়িয়ে যাওয়া যায় না। ঈশ্বর সব কিছুতেই সমানভাবে মানুষকে বিচার করছে, এটা তো আর তখন বলা যায় না। মানুষের অর্থনৈতিক দুরবস্থা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে মানুষকে ভাবতে বাধ্য করে, মার্ক্সের চেতনাকে ভাবাতে বাধ্য করে যে সবাই সমান অধিকার নয় কেন। দেববাদ মানবতার সময় পরিষ্কার বলা হচ্ছে মানুষকে একটা জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু এই জায়গা দেওয়াটা শেষ কথা নয়। এই জায়গা দেওয়াটার মধ্যে তার মর্যাদার প্রশ্ন চলে আসছে, তার সমানাধিকারের প্রশ্ন চলে আসছে। এই সকল জিনিসগুলো আস্তে আস্তে এই সময় সচেতন মানুষগুলোকে প্রভাবিত করতে থাকে। এই সময় সচেতন মানুষগুলো যখন কবি হিসেবে পেন ধরে, তখন তাদের লেখার মধ্যে এটা উঠে আসবে, সেটাই স্বাভাবিক। এরপরে আমরা যখন 1939-এর দিকে যখন ঢুকতে থাকবো, রুশ বিপ্লব তো আমার দিকে ঘটিয়ে দিল পুরো সামাজিক এমন একটা শিল্পের জোয়ার এনে দিল, মানুষকে ভাবতে বাধ্য হলো মানুষ যে তাদের জীবনযাপন, তাদের অর্থনৈতিক পরিস্থিতি, তাদের সামাজিক পরিকাঠামো এরও অভূতপূর্ব পরিবর্তন ঘটতে পারে, আর সেটা আছে মানুষের হাতেই। স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো মানুষকে প্রভাবিত করলো, আর এই প্রভাবটাই বিস্তার হতে শুরু হলো সাহিত্য সংস্কৃতির মধ্যে। 1939-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, যেই 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ মানুষকে বেশ কিছুটা মানে অনেকটাই নাড়িয়ে দিয়েছিল, সেই 1939-এ মানুষের গায়ে একেবারে জল ঢেলে জাগিয়ে দিল যে মানুষ কতটা অসহায়, মানুষ তার বর্তমান জায়গাতে নিজের বিশ্বাসের কাছে কতটা অসহায় হয়ে যেতে পারে, তার বিশ্বাস কতটা তার চিন্তা ভাবনার পূর্ববর্তী বিষয়কে ওলটপালট করে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারি মানসিকতা, মানুষ কতটা ক্রূর হতে পারে মানুষের উপরে, ঈশ্বরের নামগন্ধ নেই যেখানে, সেই জিনিসটা মানুষকে কতটা প্রভাবিত করতে পারে সেটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। মন্বন্তর ঘটে গেল, বন্যা ঘটে গেল, দাঙ্গা ঘটে গেল, মানুষের পাশে থাকবে এই চিন্তা ভাবনাটাই কোথাও এই দিক ওদিক হয়ে গেল। দীর্ঘ লালিত চিন্তা ভাবনা মানুষের কাছ থেকে আস্তে আস্তে তছনছ হতে শুরু করলো। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কোনো সচেতন মানুষের মানসিকতা বদলে যাবে। যে কোনো সচেতন মানুষ পেন ধরলে তার মধ্যে, তার লেখনীর মধ্যে এইগুলো আসবে, সেটাই স্বাভাবিক। এখানে আমরা 4টে কবিতা পাই, সেই 4টে কবিতার মধ্যে প্রত্যেকটা কবিতার মধ্যে, সে সমর সেনের নষ্ট নীর হোক, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ হোক, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি হোক, বা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছে অন্ধকারেই হোক, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কবিতার মধ্যে এই জিনিসটা উঠে আসবে। সেখানে নাদের আলী কথা রাখতে পারলো না কেন? বোস্টমি আর পরবর্তীকালে ফিরে এলো না কেন? দেশ দেখাচ্ছে অন্ধকার, আমার ভারতবর্ষ দেশ দেখাচ্ছে অন্ধকারে, প্রত্যেকটা জায়গায় দেশ বিভাজন, নিরন্ন মানুষের কথা, নষ্টনী, সাজানো বাগানে রক্তমাখা হাড়, এইগুলো কেন আসছে? অর্থাৎ এইগুলো আসার প্রেক্ষাপটে এই বিষয়গুলো কাজ করেছে, আর এই বিষয়গুলোই মানুষকে বারবার প্রভাবিত করেছে। পাশ্চাত্য সাহিত্যে বিষয় আমি আগেই বললাম যে পাশ্চাত্য সাহিত্যে এইগুলো এলো কেন না, এইগুলো আসার কারণ সেখানে শিল্প সংস্কৃতির জোয়ার এলো, তার ফলে এখানে এলো। আমাদের এখানেও সেটা অনেকটা পরে এলো, কিন্তু সেই সংজ্ঞা ধরে এলো না। এখানকার শিল্পকে সামনে রেখে, অর্থাৎ আমি বলেছি রবীন্দ্র শিল্পকে সামনে রেখে বিরোধিতা শুরু হয়েছিল, এবং সেই বিরোধিতা আস্তে আস্তে শিল্প থেকে বাস্তবের দিকে এগোলো। অর্থাৎ শিল্প থেকে শিল্প বিরোধিতা শুরু হলো, সেই শিল্প বিরোধিতা শিল্পর চর্চা করতে হতো। অর্থাৎ রবীন্দ্র শিল্প থেকে নতুন কিছু শিল্প আমরা রচনা করবো, অর্থাৎ রবীন্দ্রনাথের ছন্দময় সুন্দর সত্যশিব সুন্দর যে লেখনী, সেখান থেকে আমরা বাস্তবোচিত লেখনী লিখব। আমরা নিজেদের মতো বস্তুনিষ্ঠ জড়বাদী দর্শন দিয়ে প্রত্যেকটা জিনিসকে বিচার করে সেগুলো লিখব। তারপরে আমরা মানুষকে এই সম্বন্ধে সচেতন করব। কবিদের কোনো উদ্দেশ্য নয় যে মানুষকে সচেতন করা, কবিরা আত্মসচেতন হয়ে শিল্প হিসেবে কবিতা রচনা করে, সেটাই পাঠকের কাছে পৌঁছায়, পাঠক প্রভাবিত হয়ে তার চিন্তা চেতনার জগৎকে ওই জায়গায় প্রতিস্থাপিত করে
যেইখানে একটা শিল্পী ভেবেচিন্তে ওটা লিখেছেন। অর্থাৎ আমাদের এখানে আধুনিক ব্যাপারটা, আধুনিক শব্দটার প্রয়োগের ব্যাপারটা শিল্প থেকে থেকে বাস্তবের দিকে যাচ্ছে, আর পাশ্চাত্যে ঠিক উল্টোটা, বাস্তবের পরিস্থিতি থেকে আস্তে আস্তে শিল্পের মধ্যে ঘটেছে। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব তো মানুষকে দারুণভাবে নাড়া দিয়ে যায়, বুদ্ধদেব বসুর মতো ব্যক্তিকে দারুণভাবে নাড়া দিয়ে যায়, কি নেই তার মধ্যে। আর বিজ্ঞানের অগ্রগতি, যে মানুষ নক্ষত্র, চাঁদ, ব্রহ্মাণ্ড এইসব দেখে দেখে তার চিন্তা কল্পনার জগৎটাকে প্রশস্ত করতে করতে কল্পনাকে সুন্দর থেকে সুন্দরতর দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো, সেখানে যখন বিজ্ঞানের অগ্রগতি তার বিশ্লেষণ করে পুরো কঙ্কাল সারটাকে তুলে ধরলো, তখন মানুষের অনেক ধ্যান ধারণা ভেঙে পড়লো। ওখানে ঈশ্বর থাকে না, ওখানে মহাজাগতিক বস্তুর মধ্যে এত নক্ষত্র ঘুরে বেড়াচ্ছে, এত গ্রহাণুপুঞ্জ ঘুরে বেড়াচ্ছে, এত ধুলোবালি ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ মানুষের চিন্তা চেতনাকে প্রভাবিত করতে শুরু করে দিল এইসব লেখনীগুলো। আর তখনই মানুষ ভাবতে বাধ্য হলো যে আমরা যেই বাস্তব জগতে রয়েছি, এই বাস্তব জগৎটা কঠিন। কোনো কোনো সময় তেমনও শুনতে পাওয়া যায় কবিরা ভীষণ কুঁড়ে, তাদের দ্বারা এই সমাজের কিছু পরিবর্তন ঘটে না। কিন্তু তাদের চিন্তা চেতনার মধ্যে যে সকল জিনিসগুলো অহরহ দাগ কেটে চলেছে, সেগুলো কিন্তু হেলা ফেলা নয়। তার মধ্যে এমন কিছু আগাম চেতনা থাকে, সেই চেতনা মানুষকে প্রভাবিত করে, সেই চেতনা আন্দোলনের জন্ম দেয়, যে আন্দোলন মানুষকে একটা শৃঙ্খলা থেকে মুক্তি করতে প্রণোদিত করে এবং এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ কবিরাও যে মানুষের জীবনযাত্রাটাকে পরিবর্তন করতে সক্ষম বা পরিবর্তন করে দেয় একটা আন্দোলনের জন্ম দিয়ে, সেটা আমরা বেশ কিছু আন্দোলনের মধ্যে পরবর্তীকালে দেখেওছি এবং পেয়েওছি এবং পরবর্তীকালে পাবো, প্রতিনিয়ত আমরা পেয়ে চলেছি। ছোটোখাটো একটা বলে দিই, ওই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন যে আন্দোলনগুলো ঘটে, এই আন্দোলনগুলোর পিছনে কিছু কিছু স্লোগানের জন্ম হয়। আর আমি নির্দিষ্ট করে বলছি না সেই স্লোগান কি, এটা ক্লাস তাই বলছি না, তোমরা অনুসন্ধান করলে বা তোমরা একটু চোখ কান খোলা রাখলে বা একটু পেপার পড়লে সেসব স্লোগানগুলো তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেয়ে যাবে। এইগুলোই কবিতার অংশ হয়ে উঠতে পারে। এই হচ্ছে আমাদের আধুনিকতা। আর একটা বিষয়, এই আধুনিকতার মধ্যে যে সকল বিষয়গুলো নেওয়া হয়, সেইগুলো কি নতুন? প্রশ্ন জাগতে পারে। সেগুলো নতুন নয়। কিরকম না, সেই প্রেম, সেই চাঁদ, সেই সূর্য, সেই প্রকৃতি, সেই বিশ্বব্রহ্মাণ্ড সবই তো একই। এগুলোর মধ্যে তো কোনো পরিবর্তন আসেনি। এইগুলোই কিন্তু প্রত্যেকটা শিল্পেতেই ঘুরে ফিরে আসছে। তাহলে অভিনবত্বটা কোথায়? অভিনবত্ব হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি, প্রয়োগ কৌশল, এবং তার সঙ্গে সঙ্গে কবির আত্মচেতনাকে প্রজ্বলিত করে এমন একটা চিত্রকল্প তুলে ধরা, যেই চিত্রকল্প ওই পূর্বের এই থাকা বস্তুর ওপরে এমন একটা আলোকপাত, সেই আলোকপাত্রে হচ্ছে অভিনবত্ব, সেই আলোকপাত্রে হচ্ছে আধুনিকতা। জটিল হয়ে গেল, সহজ করে বলি। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে এক যে ছোট্ট করে বলা আছে যে আমরা প্রত্যেকদিন সূর্য দেখি, সূর্যের আলো দেখি, এর মধ্যে নতুনত্ব কি? কিন্তু দেয়ালের ফাটল দিয়ে যে আলোটা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে, সেটার মধ্যেই অনেক রহস্য লুকিয়ে থাকে, সেটার মধ্যেই নতুনত্ব লুকিয়ে থাকে। এই আধুনিক, এই নতুনত্বটার কথাই আমি বারবার বলছি। এই নতুনত্বর কথাটাই বারবার প্রতি সময়ের কবিরা প্রতিবার তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ বিষয়টা একই, সময়ের প্রেক্ষিতে, সময়ের প্রয়োজনে সেটা নতুন করে তুলে ধরাটাই হচ্ছে আধুনিকতা। এর কোনো নির্দিষ্ট নির্ণীত রূপ নেই, প্রতিনিয়ত এটা পরিবর্তন ঘটে যায়। এখন যেটা নতুন, এখন যেটা আঙ্গিকে, চিন্তায় নতুন বলে মনে হচ্ছে, পর মুহূর্তেই সেটা কেউ এসে সেটাকে পুরাতন করে দেবে, তার উপরে একটা নতুন কিছু প্রতিস্থাপিত করে দিয়ে এগিয়ে যাবে। এটাই হচ্ছে আধুনিকতা।
আর আধুনিক কালের কবিদের মধ্যে সমাজে থাকা মানুষের অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক কুটকাচালি, চিন্তার জটিলতা, বিজ্ঞানের অগ্রগতি, জড়বাদী চেতনা, মানুষের জীবনযাত্রাগত বৈষম্য, এই সবগুলোকে সামনে রেখে এগিয়ে চলেছে। এইগুলোই চিত্রকল্পে নানা রকমভাবে উঠে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে দাবির পরিবর্তন ঘটেছে, সেই দাবিটাই নতুন রূপে উঠে এসেছে। আমরা যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি দেখব, সেখানে এমনি এমনি বরুণার শরীরে শুধু মাংসের গন্ধ হয় না, এমনি এমনি নাদের আলী ফিরে না আসার ঘটনা ঘটে না, এমনি এমনি বোষ্টমী অর্ধেকটা গান শুনিয়ে আর ফিরে আসে না। কে জানে এই মুহূর্তে সেই সময় সামাজিক পরিস্থিতি এই ঘটনা ঘটিয়েছে। এরকম বহু কবিতা রয়েছে। সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতায় হরবোলা পাখির কোনো জায়গা নেই, সে হারিয়ে গেছে। এই যে আমরা আমার ভারতবর্ষ দেখব, এই যে নিরন্ন মানুষের কথা উঠে আসছে, এরা কোথা থেকে এলো? সুজলা সুফলা শ্যামলা এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে এরা কোথা থেকে এলো? এই নিরন্ন মানুষরা ছিল। এগুলো কতটা মানুষ তার প্রয়োজনকে বাস্তবায়িত করতে গিয়ে কতটা নরকে পরিণত করে, সেই বাস্তবটাকে, অন্যের জীবনটাকে কতটা নরকে পরিণত করে দেয় এবং সাধারণ মানুষের অধিকারটাকে ছিনিয়ে নেয়, সেই কথাগুলো উঠে আসছে এখানে। কবিরই বা প্রয়োজন ঘটলো কেন এগুলো তুলে ধরা? এইগুলি হচ্ছে আধুনিক কবিতার বড় প্রশ্ন। আর এই প্রশ্নগুলোকে বিশ্লেষণ করলে যে উত্তরগুলো পাওয়া যাবে, এই উত্তরগুলোকেই আপাত অর্থে ইঙ্গিতে মানুষের মনের ভেতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেক সময়ের কবিরা। মঙ্গল কাব্যের সময় সরাসরি বলতে পারে না, ছন্দের মাধ্যমে, হেঁয়ালির মাধ্যমে বলেছেন। এবং পরবর্তীকালে যখন মানুষের নগ্নতা আরো প্রকট হয়ে উঠল, তখন সেটাকে আরো বেশি করে দিনের আলোর মতো পরিষ্কার করে বলতে বাধ্য হলো মানুষ। সরাসরি প্রশ্ন তুলতে শুরু করলো। সেই প্রশ্নটাই হচ্ছে এই কবিদের প্রশ্ন। দেশ দেখাচ্ছে অন্ধকারে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কোন দেশের কথা সরাসরি প্রশ্ন করছে পণ্ডিত মশাইকে, গুরুকে। কোন দেশ? অন্ধকারের মধ্যে রয়েছি। এখানে এই ম্যাপ দিয়ে তো দেশ হয় না, যে মানুষগুলো থাকে তাদের নিয়ে ভাবতে হবে। আর সেটাই হচ্ছে আসল প্রশ্ন। তো আধুনিক কবিতা সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের এই আধুনিক সংজ্ঞাটাকে, এই প্রবহমানতাটাকে বুঝতে হবে। যে রবীন্দ্র বিরোধী ইত্যাদি ইত্যাদি কথাগুলো বললাম, সেগুলো বুঝতে হবে। বোঝার পরে প্রকৃত আধুনিকতার যে সংজ্ঞা এইটাই, যে সেটা প্রবাহমান, সেটা প্রতিনিয়ত বদলায়, প্রতিনিয়ত মানুষের প্রয়োজন, মানুষের বাস্তব, মানুষের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি মানুষকে নতুন চিন্তা করতে বাধ্য করে, সেটাই যে আধুনিক, সেটা ভাবতে হবে। এবং কবিতার মধ্যে এটা আসবে, সেটাই তো কবিতা তুলে ধরতে চায়, যেটা কবিকে প্রভাবিত করেছে। কবিকে যেটা প্রভাবিত করেছে, কবি চাই সেই প্রভাবটা যেই পাঠকেরা পড়ছে তাদের মধ্যেও প্রকটিত হোক। আমরা আজ সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় নেই, আমরা আজ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেই, আমরা সেই দাঙ্গার সময় নেই, আমরা সেই স্বাধীনতা যুদ্ধের আন্দোলনের সময় নেই, দেশভাগের সময় নেই, বাস্তব যন্ত্রণাময় পরিবেশে, সেই সময়কার পরিবেশের মধ্যে নেই, কিন্তু বর্তমানের বাস্তব যন্ত্রণাময় পরিবেশের মধ্যে রয়েছে। সেই সময় থেকে এটা আলাদা। আমার দিকে ইতিহাসটাকে জানতে হবে। এটাও একটা সেই দায়বদ্ধতা কবিতার মাধ্যমে, যেই সময়টাকে আমরা ধরতে পারবো, সেই সময়টাকে আমরা কবিতার মাধ্যমে নিজে অনুভব করতে পারবো। এটাও একটা কবির দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা পাঠকের মধ্যে চলে আসছে। আমরা আজ বর্তমানের যন্ত্রণা দিয়ে যেই জিনিসগুলো জানতে পারছি, পূর্বেও যন্ত্রণা ছিল, কিন্তু সেটা কতটা আমাদের বর্তমান যন্ত্রণার সমতুল্য বা বর্তমান যন্ত্রণাটাকে প্রশমিত করবার জন্যে ঔষধ হিসেবে কাজ করছে, সেটাও জানিয়ে দেয় এই কবিগুলো, এই কবিতাগুলো। তো
বর্তমান সময়ের প্রেক্ষিতে এই যে আমরা করোনা পরিস্থিতির মধ্যে রয়েছি, এবার অভূতপূর্ব সংকটের সময়। এই সংকটের সময় বহু শিল্প সৃষ্টি হচ্ছে অন্ধকারে, অজ্ঞাতে, প্রকাশ পাবে পরবর্তীকালে, যা আজ থেকে পরবর্তীকালের কবিরা দেখবে। এইগুলোকেই যখন ছন্দের আকারে, চিত্রকল্পে, শব্দচয়নে অভিনব রূপে ফুটিয়ে তুলবে, যখন কবি মানে পাঠককে প্রভাবিত করবে, সেটাই সার্থকতা। বিচার বিশ্লেষণের মাধ্যমে এই সময়টাকে অনুভব করতে বাধ্য করবে, সেটাই হচ্ছে সার্থকতা, সেটা আধুনিকতা, যেটা আমাদের পূর্বের ধারণাকে পাশে রেখে বর্তমানের ধারণাকে বিচার করতে বাধ্য করে, বিচার করে তুল্যমূল্য একটা স্থান নির্ণয় করতে বাধ্য করে এবং এগিয়ে যেতে প্রণোদিত করে। এটাই আধুনিক কবিতার অন্যতম অংশ। যুগ যন্ত্রণা থাকবে, সামাজিক বৈষম্য থাকবে, অর্থনৈতিক দুরবস্থা থাকবে, রাজনৈতিক কুচিন্তা থাকবে, তার সঙ্গে শিল্প থাকবে, সাহিত্য থাকবে, এগিয়ে যাবে মানুষ এইভাবে। আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে কবিতা বলে কবিতার বিশ্লেষণ করব এবং তার সঙ্গে সঙ্গে এই প্রেক্ষাপটটা উঠে আসবে। আজকের মতো এইটুকুই।